ওয়েলকাম টু রাইট এম ইউটিউব চ্যানেলে। রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি আরপিএফ এসআই 19/12/2018 ফার্স্ট শিফটে যে সমস্ত কোশ্চেন এসেছে তা আমি করাচ্ছি। ওকে, দেখো প্রথম কোশ্চেনটা বলেছে গ্যালিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা কত? গ্যালিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা কত? গ্যালিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা হলো 31। ওকে, 31। এর পরের কোশ্চেনটা দেখো, বলেছে 12তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? 12তম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন কে ছিলেন? দেখো, সি রঙ্গরাজন। 12তম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিল কে? সি রঙ্গরাজন। এরপর দেখো, তাহলে এই যে আমাদের অর্থ কমিশন গঠন কবে হয়েছিল, মানে স্থাপন কবে হয়েছিল? হয়েছিল 1951। ওকে, অর্থ কমিশন স্থাপনা হয়েছিল 1951। ঠিক আছে, কত নম্বর অনুচ্ছেদে? 280 অনুচ্ছেদ। ওকে, এরপর দেখো, তাহলে এই যে এন কে সিংহ কততম অর্থ কমিশনার ছিলেন? এন কে সিংহ ছিল 15তম। ইনি ছিল 15তম। ওকে, এন কে সিংহ ছিল 15তম। এরপর দেখো 14তম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিল কে? 14তম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিল ওয়াই.ভি. রেড্ডি। ওয়াই.ভি. রেড্ডি ছিল 14তম। ওকে, আর ডক্টর বিজয় এল কেলকার কততম ছিল? 13তম। তাহলে দেখো বন্ধুরা, একটা প্রশ্ন পড়লেই আমরা এতগুলো অ্যান্সার জানতে পারবো। আমাদের জিকে পড়ার কৌশল এইভাবেই পড়তে হবে, তাহলেই জিকে মনে থাকবে। তাহলে কোশ্চেন এখানে কি দাঁড়ালো? 12তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর সি রঙ্গরাজন। ওকে, অর্থ কমিশনের স্থাপন কবে হয়েছে? 1951। ওকে, অনুচ্ছেদ কত নম্বর ধারায় বলা হয়েছে? 280। ঠিক আছে, অনুচ্ছেদ 280-তে অর্থ কমিশন গঠন করা হয়েছে। ওকে, এন কে সিংহ ছিল 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান, ওয়াই.ভি. রেড্ডি ছিল 14তম, বিজয় এল কেলকার ছিল 13তম। ওকে, এর পরের কোশ্চেনটা দেখো, কি বলেছে? অনিশ্চয়তা নীতিটি কার দ্বারা উত্থাপিত হয়েছিল? অনিশ্চয়তা নীতিটি হয়েছিল ওয়ার্নার হাইজেনবার্গ। ওকে, নিচের কোনটি ইউনেস্কোর অধীনে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয়? ওকে, তাহলে নিচের কোনটি? এখানে উত্তর হবে, বলো তোমরা, করো। 1 মিনিট টাইম দিচ্ছি। চাঁদ মিনার ইউনেস্কোর অধীনে বিশ্ব ঐতিহ্যের স্থান নয়। ঠিক আছে, দেখো এলিফ্যান্টা গুহা, এই এলিফ্যান্টা গুহা দেখো এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের
কবে সামিল হয়েছিল? 1987। 1987 সালে ইউনেস্কোর অধীনে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে সামিল হয়েছিল। কবে? এলিফ্যান্টা গুহা 1987। এলিফ্যান্টা গুহা কোথায় আছে? এলিফ্যান্টা গুহা মহারাষ্ট্রে। এলিফ্যান্টা গুহা কোথায়? মহারাষ্ট্রে স্থিত। ওকে। আর এই রানিকা ভাউ কোথায়? গুজরাট রাজ্যে। গুজরাট। ওকে। তাহলে এখানে কোশ্চেন ছিল নিচের কোনটি ইউনেস্কোর অধীনে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয়? চাঁদ মিনার। ওকে। আর এলিফ্যান্টা গুহা কবে সামিল হয়েছিল? 1987। এলিফ্যান্টা গুহা কোথায়? মহারাষ্ট্রে। রানিকা ভাউ কোথায়? গুজরাটে। ঠিক আছে। এর পরের প্রশ্ন, অ্যাডাম গিলক্রিস্টের উপাধি কী? অ্যাডাম গিলক্রিস্টের উপাধি হলো চার্চি। অ্যাডাম গিলক্রিস্টের উপাধি কী আছে? চার্চি। অ্যাডাম গিলক্রিস্টের উপাধি চার্চি। ওকে। তাহলে এখানে কোশ্চেন হলো যে রান মেশিন কাকে বলা হয়? রান মেশিন বলা হয় বিরাট কোহলিকে। রান মেশিন বলা হয় বিরাট কোহলিকে। ওকে। এর পরের প্রশ্ন বলেছে ভারতীয় সংবিধানে অষ্টম তপশিল এর সাথে সম্পর্কিত। বলো কোনটা হবে? এটা অ্যান্সার হবে সরকারি ভারতীয় ভাষা থেকে। সরকারি ভারতীয় ভাষা থেকে। এরপর দেখো মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়া থেকে। মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে কোথা থেকে? রাশিয়া। আর মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকা। ওকে। মৌলিক কর্তব্য রাশিয়া থেকে, মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা। আমাদের কটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 22টি ভাষাকে। 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপর দেখো বলেছে একজন ব্যক্তি উভয় কক্ষের সদস্য হতে পারেন। একজন ব্যক্তি উভয় কক্ষের সদস্য হতে পারেন। দেখো এখানে উত্তর হবে না। এখানে উত্তর হবে না। ঠিক আছে। এরপর দেখো এখানে যে বলা হয়েছে আর্থিক জরুরি কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 360। কে করতে পারে? আমাদের রাষ্ট্রপতি। কে করতে পারে? রাষ্ট্রপতি। এই জরুরি অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? জরুরি অবস্থা নেওয়া হয়েছে জার্মানি থেকে। জরুরি অবস্থা নেওয়া হয়েছে জার্মানি থেকে। ওকে। তাহলে দেখো একজন ব্যক্তি উভয় কক্ষের সদস্য হতে পারেন, অ্যান্সার হবে না। আর্থিক জরুরি অবস্থা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 360। রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়। জাতীয় জরুরি অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে। ওকে।
এর পরের প্রশ্ন, ভারতীয় সশস্ত্র বাহিনীর সুপ্রিয় কমান্ডার হলেন কে? এটা সবাই জানো, রাষ্ট্রপতি। ভারতীয় সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন ভারতের রাষ্ট্রপতি। আচ্ছা, রাষ্ট্রপতি হতে গেলে কত বয়স দরকার? 35 বা তার উপরে। রাষ্ট্রপতি হতে গেলে বয়স হতে হবে 35 বা তার উপরে। ওকে, এবং দেখো অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। ভারতের নাগরিক হতে হবে। ওকে, আর দেখো ভারতের প্রথম নাগরিকই কিন্তু রাষ্ট্রপতি। ভারতের প্রথম নাগরিক হলো রাষ্ট্রপতি। ওকে, এর পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল? নীল বিদ্রোহ সংগঠিত কোথায় হয়েছিল বলো? নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল পশ্চিমবঙ্গে। নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল পশ্চিমবঙ্গে। ওকে, এরপর দেখো পরের কোশ্চেন, সূর্য ও মঙ্গল গ্রহের দূরত্ব কত? সূর্য ও মঙ্গল গ্রহের দূরত্ব হলো 227.9 মিলিয়ন কিমি। 227.9 মিলিয়ন কিমি। ওকে, এরপর এখানে কিছু তথ্য দেখো। এই যে মঙ্গলকে বলা হয় কি? বলা হয় লাল গ্রহ। মঙ্গল হলো লাল গ্রহ। ওকে, মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। এই যে মঙ্গল লাল কেন হয়? মঙ্গল গ্রহের রং লাল কেন? কারণ আয়রন অক্সাইড থাকে। আয়রন অক্সাইড, আয়রন অক্সাইডের জন্যে মঙ্গল গ্রহের রং লাল হয়। ওকে, এর পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কার কাছ থেকে তার পদত্যাগপত্র সম্পাদন করেন? সহ সভাপতি। কে হবে? কি হবে অ্যান্সার? সহ সভাপতি। ওকে, এরপর দেখো ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে বয়স কত লাগে? প্রধানমন্ত্রী হতে গেলে মিনিমাম বয়স থাকা দরকার কত? 25। কত দরকার? 25। প্রধানমন্ত্রী হতে গেলে বয়স কত দরকার? 25। ওকে, এর পরের প্রশ্ন, ইথিওপিয়ার রাজধানী হলো? ইথিওপিয়ার রাজধানী কি? ইথিওপিয়ার রাজধানী হলো আদ্দিস আবাবা। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা। এই ইথিওপিয়া কোথায়? আফ্রিকার। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা। এই আদ্দিস আবাবা, হ্যাঁ দেখো, যেহেতু ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আদ্দিস আবাবা, তাই ইথিওপিয়া কোথায় অবস্থিত? আফ্রিকা। ইথিওপিয়া কোথায় অবস্থিত? আফ্রিকা। এবং এটা হলো আফ্রিকার দ্বিতীয়
সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ। আফ্রিকার দ্বিতীয় ইথিওপিয়া হলো আফ্রিকা। ইথিওপিয়া রাজধানী কোথায়? ইথিওপিয়ার রাজধানী ছিল আদিস আবাবা। আর ইথিওপিয়া এটা আফ্রিকার সবচেয়ে মানে দ্বিতীয় সবচেয়ে জনসংখ্যাওয়ালা দেশ হয়েছে। এর পরের প্রশ্ন বলছে থেমস নদী কোন দেশে প্রবাহিত হয়? থেমস নদী কোন দেশে প্রবাহিত হয়? অ্যান্সার হবে ইংল্যান্ড। থেমস নদী ইংল্যান্ডে প্রবাহিত হয়। হয়েছে। এরপর দেখো এই যে থেমস নদী কোথায় অবস্থিত? লন্ডন। লন্ডন হলো এই থেমস নদীর কিনারে অবস্থিত। এই থেমস নদীর কিনারে কি অবস্থিত? লন্ডন। থেমস নদীর কিনারে অবস্থিত লন্ডন। আর দেখো এই যে ফ্রান্স কোন নদীর কিনারে অবস্থিত? ফ্রান্স হলো সিন নদীর কিনারে অবস্থিত। ফ্রান্স হলো সিন নদীর কিনারে অবস্থিত। আর যদি দেখো ইতালি কোন নদীর কিনারে? ইতালি হলো টাইবার। তাহলে এখানে প্রশ্ন ছিল কি থেমস নদী কোন দেশে প্রবাহিত হয়? অ্যান্সার হলো ইংল্যান্ড। থেমস নদীর কিনারে অবস্থিত লন্ডন। থেমস নদীর কিনারে অবস্থিত লন্ডন। ইতালি টাইবার নদীর কিনারে অবস্থিত। ফ্রান্স সিন নদীর কিনারে অবস্থিত। ওকে। এর পরের প্রশ্ন দেখো বলেছে নিচের কোন খেলোয়াড় টেবিল টেনিসের সাথে সম্পর্কিত নয়? এটা হবে ম্যাগনাস কার্লসেন। নিচের কোন খেলোয়াড় টেবিল টেনিসের সাথে সম্পর্কিত নয়? ম্যাগনাস কার্লসেন। ওকে। এর পরের প্রশ্ন কি বলেছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি কার লেখা? এই বইটি কার লেখা? সৌরভ গাঙ্গুলি। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির লেখা সৌরভ গাঙ্গুলি। তাহলে সচিন তেন্ডুলকর একজন মহান ক্রিকেটার। তাহলে সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কি? আত্মজীবনীর নাম হলো প্লেয়িং ইট মাই ওয়ে। প্লেয়িং ইট মাই ওয়ে। ওকে। প্লেয়িং ইট মাই ওয়ে। তাহলে এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি কার লেখা? এই বইটির লেখা সৌরভ গাঙ্গুলি। আর সচিন তেন্ডুলকর ইনি একজন মহান ক্রিকেটার। এনার আত্মজীবনীর নাম হলো প্লেয়িং ইট মাই ওয়ে। ওকে। তোমরা এইভাবে জিকে পড়বে। আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে। এরপর দেখো পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসরণ করে। পিটুইটারি গ্রন্থি কি নিঃসরণ করে? পিটুইটারি গ্রন্থি নিঃসরণ করে অক্সিটোসিন। পিটুইটারি গ্রন্থি নিঃসরণ করে কি? পিটুইটারি গ্রন্থি নিঃসরণ করে অক্সিটোসিন। হয়েছে। অক্সিটোসিন
কাদের দেহে পাওয়া যায়? মহিলা। ওকে, এই পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্রন্থি। ওকে, আর দেখো এইটুকু থাকলে হবে। আচ্ছা, ঠিক আছে। এর পরের প্রশ্ন, ব্যাক্রো অ্যাটাক। ব্যাক্রো অ্যাটাক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাক্রো অ্যাটাক ভলিবল খেলার সঙ্গে যুক্ত। ব্যাক্রো অ্যাটাক কোন খেলার সঙ্গে যুক্ত? ভলিবল। আচ্ছা, এই ভলিবলের জন্ম কোথায় হয়েছে? এই ভলিবলের জন্ম বলো? আমেরিকা। ভলিবল খেলার জন্ম আমেরিকায়। ভলিবলের যে মাঠ, এর লম্বা কত? লম্বা 18, আর চওড়া কত? 9 মিটার। ভলিবল খেলা মাঠের লম্বাই 18 মিটার, চওড়া 9 মিটার। ভলিবল খেলার জন্ম আমেরিকায় হয়। ওকে, এর পরের প্রশ্ন, 19 শতকে খণ্ড উপজাতির লোকেরা কোথায় বনে বাস করত? বলো? এটা অ্যান্সার হবে উড়িষ্যা। অ্যান্সার হবে কি? উড়িষ্যা। ঠিক আছে, দেখো আমাদের বিরাট বাঁধ মহানদীর উপর কি বাঁধ আছে? হীরাকুন্দ। মহানদীর উপর কি বাঁধ আছে? হীরাকুন্দ। তাহলে এই হীরাকুন্দ কোথায়? উড়িষ্যা। ওকে, হীরাকুন্দ কোথায়? উড়িষ্যা। আর আরেকটা দেখো, এখানে উড়িষ্যায় কোণার্কের সূর্য মন্দির। উড়িষ্যায় কি আছে? কোণার্কের সূর্য মন্দির। আর কি আছে? পুরী। ওকে, এর পরের প্রশ্ন, সাধারণ লোকসভার সদস্যদের মেয়াদ 5 বছর, তবে এটি আরও আগে শেষ করা যেতে পারে কার দ্বারা? বলো? রাষ্ট্রপতি কর্তৃক। কার দ্বারা? রাষ্ট্রপতি কর্তৃক। রাষ্ট্রপতি হতে গেলে বয়স লাগে কত? 35। রাষ্ট্রপতি হতে গেলে বয়স কত? 35 বা তার উপরে। আর কি লাগবে? অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। ওকে, প্রধানমন্ত্রী হতে গেলে 25। রাজ্যপাল কত? 35। উপরাষ্ট্রপতি 35। লোকসভার স্পিকার 25। ওকে, এই কটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। এরপরে বলেছে, নিচের কোনটি একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে? বলো? সিকিম। নিচের কোনটি একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে?
সিকিম। ওকে, এই সিকিমের রাজধানী কি? রাজধানী হলো গ্যাংটক। সিকিমের রাজধানী গ্যাংটক। সিকিম কবে গঠন হয়? গঠন হয় 16 মে। সিকিম গঠন হয় 16 মে 1975। সিকিম গঠন হয় 16 মে 1975। ওকে, এর পরের প্রশ্ন, আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে? আধুনিক ব্যাকটেরিওলজির জনক রবার্ট কোচ। রবার্ট কোচ। আধুনিক ব্যাকটেরিওলজির জনক রবার্ট কোচ। তাহলে এখানে কোশ্চেন আমার হলো এডওয়ার্ড জেনার কি আবিষ্কার করে? বসন্ত রোগের টিকা। বসন্ত রোগের টিকা এডওয়ার্ড জেনার আবিষ্কার করেন বসন্ত রোগের টিকা। তাহলে জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? জলাতঙ্ক আবিষ্কার করে কে? টিকা লুই পাস্তুর। হলো, তাহলে আধুনিক ব্যাকটেরিওলজির জনক হলো রবার্ট কোচ। এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর। ওকে, এর পরের প্রশ্ন বলেছে অক্সালিক অ্যাসিডের IUPAC নাম কি? অ্যান্সার হবে ইথানেডিওইক অ্যাসিড। হলো, এই যে অক্সালিক অ্যাসিড, এই অক্সালিক অ্যাসিড কী কাজে ব্যবহৃত হয় জানো? এটি ব্যবহৃত হয় যদি জং লাগে, জং কোথাও লাগে, এই জংটাকে হাঁটানোর জন্যে এই অক্সালিক অ্যাসিড ব্যবহৃত হয়। এছাড়াও ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়। ওকে, এর পরের প্রশ্ন, 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বলো। এটি অনুষ্ঠিত হয়েছিল লাহোরে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লাহোরে। এই যে হয়েছিল, এর অধ্যক্ষ কে ছিল? অধ্যক্ষ, লাহোর অধিবেশনের অধ্যক্ষ ছিল জওহরলাল নেহেরু। অধ্যক্ষ ছিল জওহরলাল নেহেরু। এই যে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করা হয়েছিল। পূর্ণ স্বরাজ, এই অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল। আর অধ্যক্ষ কে ছিলেন? অধ্যক্ষ ছিলেন জওহরলাল নেহেরু। ওকে, এর পরের প্রশ্ন, বোধিসত্ত্ব শব্দটি কোন ধর্মের সাথে সম্পর্কিত? সবাই জানো এটা বৌদ্ধ। বোধিসত্ত্ব শব্দটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। ওকে, এরপর দেখো, এই যে বৌদ্ধ সঙ্গে যুক্ত হলো বুদ্ধদেব। এনার জন্ম কোথায়? জন্ম কপিলা বস্তুর লুম্বিনী, কপিলা বস্তুর লুম্বিনীতে জন্ম। ওকে, বুদ্ধদেবের গৃহত্যাগ যে ঘটনা, একে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ।
গৃহ ত্যাগ করা ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। আর বুদ্ধদেব প্রথম উপদেশ দেয় কোথায়? প্রথম উপদেশ মানে ফার্স্ট কোথায় দেয়? সারনাথ। প্রথম উপদেশ দেন সারনাথে। ওকে। জ্ঞান প্রাপ্তি কোথায় হয়? জ্ঞান প্রাপ্তি হয় গয়া। ওকে। আর বুদ্ধদেবের পত্নী কে ছিল? যশোধরা। তাহলে এই কয়েকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে বুদ্ধদেবের সম্পর্কে। বোধিসত্ত্ব শব্দটি কোন ধর্মের সাথে সম্পর্কিত? বৌদ্ধ। বুদ্ধদেবের জন্ম কপিলাবস্তুর লুম্বিনীতে। গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। প্রথম উপদেশ দিয়েছিল সারনাথে। জ্ঞান প্রাপ্তি হয়েছিল গয়াতে। পত্নীকে যশোধরা। বন্ধুরা, এই রকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।